বিজনেস আপনার মার্কেটিং এর সমান বড়। তো এই জন্য আমাদের মার্কেটিং যখন শুরু হলো, আপনারা যারা আমার বিজনেস ব্লুপ্রিন্ট বই পড়েছেন, যারা এখনো পড়েন নাই তাদেরকে সবাইকে সাজেস্ট করবো বইটা পড়ে নেবেন। ওইখানে আমরা মার্কেটিং এর হিস্ট্রিটা আমি বলেছি, দ্য এরা অফ মার্কেটিং। ওইখানে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি যে কিভাবে মার্কেটিং আজকের জায়গাতে আসছে। আজকে কথা বলবো আমরা মার্কেটিং এর ইভ্যালুয়েশন নিয়ে। ফার্স্ট জেনারেশন অফ মার্কেটিং, ফার্স্ট জেনারেশন অফ মার্কেটিং এ ছিল 4P, প্রোডাক্ট ড্রিভেন। 4P মানে হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন। অর্থাৎ মার্কেটিং যখন শুরু হয় তখন আসলে মূল ফোকাসটা ছিল প্রোডাক্ট। আপনি এটা প্রচার করেন তাহলে বিক্রি হবে। ওই সময় শুধুমাত্র পণ্যের উপরে ফোকাস করা হতো বেশি। কেন বেশি? খেয়াল করে দেখেন যে ধরেন পৃথিবীতে কোনো কোম্পানির কাছে জুতা নাই, পৃথিবীতে একমাত্র আপনি একটা কোম্পানি বানালেন যে কোম্পানি আসলে জুতা আবিষ্কার করছে, জুতা তৈরি করে। তাহলে আপনি যে জুতা তৈরি করলেন, অন্য কারো কাছে যেহেতু জুতা নাই, তার মানে আপনি যদি শুধুমাত্র আপনার জুতা নিয়ে কথা বলেন যে আমার কাছে জুতা আছে, এই জুতাটা এই গুণাবলী, এটা পরলে আপনি ধুলিময়লা থেকে দূরে থাকতে পারবেন, ধনুষ্টঙ্কার রোগ থেকে বাঁচতে পারবেন, অটোমেটিক্যালি কিন্তু আপনার জুতা বিক্রি হবে। কেন? তখন প্রতিযোগিতাটা কম, শুরুর দিকে অ্যাভেলেবেল এত প্রোডাক্ট ছিল না, এত ব্র্যান্ড ছিল না। একই প্রোডাক্টের এখন যেমন অসংখ্য ব্র্যান্ড, তখন ব্যাপারটা এমন ছিল না। তার মানে প্রোডাক্ট বানাও, প্রচার করো, বেচো। এটাই ছিল শুরুর দিকে ফার্স্ট জেনারেশন মার্কেটিং, প্রোডাক্ট ড্রিভেন। তো এই সময় প্রোডাক্ট, তারপরে এই প্রোডাক্টের একটা ভালো প্রাইস, তারপর একটা ভালো প্লেসে রাখা এন্ড প্রমোশন করা, এইভাবে হলেই মার্কেটিং সাকসেসফুল হয়ে যেত। তার মানে তখন বেশিরভাগ গুরুত্ব দেওয়া হতো প্রোডাক্টে। ফার্স্ট জেনারেশন সিম্পল। সেকেন্ড জেনারেশন অফ মার্কেটিং এ যে চেঞ্জেসটা আসলো, তখন দেখা গেল যে একই রকমের প্রোডাক্ট অসংখ্য কোম্পানি বানাচ্ছে। সেকেন্ড জেনারেশন মার্কেটিং এ গুরুত্ব দেওয়া হলো কাস্টমার ড্রিভেন। ধরেন পৃথিবীতে 5টা কোম্পানি বা 10টা কোম্পানি জুতা বানাচ্ছে, তখন চলে আসলো কাস্টমার ড্রিভেন। যেহেতু এতগুলো কোম্পানির কাছে আছে, এই জেনারেশন অফ মার্কেটিং এ গুরুত্ব পাওয়া শুরু করলো এসটিপি, সেগমেন্টেশন, টার্গেটিং এন্ড পজিশনিং। তার মানে এতগুলো কোম্পানি সবাই একই রকম জুতা বানালে তো আর চলবে না, তখন কাস্টমারের চাহিদা অনুযায়ী জিনিসপত্র বানানো শুরু হলো। যে কোন সেগমেন্টের কাস্টমারের কেমন ধরনের প্রোডাক্ট দরকার, তার মনের মতো করে প্রোডাক্ট বানানো। এখন জুতা আমরা সবাই পরি, কিন্তু সবাই কি একই রকম জুতা পরি? না। কেউ হয়তো একটু কমফোর্ট খুঁজি, কেউ হয়তো একটু ভারী জুতা খুঁজি, কেউ হয়তো একটু দামি জুতা খুঁজি, কেউ একটু স্টাইলিশ জুতা খুঁজি, তার মানে কেউ একটু প্রিমিয়াম খুঁজি। তার মানে এক একজনের চাওয়াটা এক এক রকম। তার মানে সমাজের সেগমেন্ট ওয়াইজ মার্কেটিং করা হবে এবং টার্গেট করা হবে এবং পজিশনিং করা হবে। আপনারা যারা ক্যাশ মেশিন বইটা পড়েছেন, ওইখানে দেখেছেন মার্কেটিং ইভ্যালুয়েশন, ওইখানে আমি 5 প্রজন্মের মার্কেটিং একটা অধ্যায় রেখেছি। এটা পড়লে আরো ইনডেপথ আপনারা নলেজ পাবেন। সো এসটিপি মানে কি? সেগমেন্টেশন, টার্গেটিং এন্ড পজিশনিং। তার মানে সেকেন্ড জেনারেশন অফ মার্কেটিং এ দেখা গেল যে আপনি শুধু পণ্য বানালেই হবে না, পণ্যটা স্পেসিফিক সেগমেন্টের মানুষের জন্য বানাতে হবে এবং ওই স্পেসিফিক সেগমেন্টের মানুষজনকে টার্গেট করতে হবে। এবং ব্র্যান্ডের যে পজিশনিং, আপনার যে পণ্যের ব্র্যান্ডিং করবেন, কমিউনিকেশন প্ল্যান বানাবেন, সেটা এমন ভাবে পজিশন করতে হবে যাতে ওই সেগমেন্টের মানুষগুলা এইখান থেকে বেস্ট আউটপুট নিতে পারে এবং তারা আগ্রহী হয়ে ওঠে। কাস্টমার ড্রিভেন, অর্থাৎ কাস্টমারের মনের মতো করে পণ্য বা সার্ভিস রেডি করা। থার্ড জেনারেশন অফ মার্কেটিং এ এসে দেখা গেল যে আগের 2 জেনারেশনের চেয়েও আরো অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র নিয়ে কাজ করতে হচ্ছে। থার্ড জেনারেশন অফ মার্কেটিং হচ্ছে ভ্যালু ড্রিভেন, ইমোশন সেন্ট্রিক। এই জেনারেশন অফ মার্কেটিং এ এসে দেখা গেল যে শুধুমাত্র পণ্য নিয়ে মার্কেটিং করলে সেগমেন্টেশন, টার্গেটিং, পজিশন এই এনাফ না। এখন মানুষ প্রোডাক্ট কিনে ইমোশন কেন্দ্রিক। পিপল বাই ইমোশনালি এন্ড জাস্টিফাই লজিক্যালি। অর্থাৎ মানুষ ইমোশনের কারণে পণ্য কিনে, পরে মানুষকে ব্যাখ্যা করে যে আমি এই এই কারণে পণ্যটা কিনেছি। যেমন
অ্যাপেলের কথা যদি বলেন, এখন আইফোন মানুষ বেশি দাম দিয়ে কেন কিনে? দ্য ইমোশন, আইফোনের যে ফিচার, ভালো ডিভাইস পৃথিবীতে অ্যাভেলেবেল আছে। ইন টার্মস অফ প্রোডাক্ট যদি চিন্তা করেন, ইমোশন অন্য কোন ফোনের মধ্যে আপনি পাবেন না। ফিল পাবেন, এই প্রিমিয়াম ফিলটা কিন্তু অন্য মোবাইল ব্যবহার করলে আসবে না। এখনকার যুগে মানুষ আর পণ্য শুধুমাত্র পণ্যের মার্কেটিং এর কারণে কিনে না, যেই পণ্য মার্কেটিং এর সাথে ইমোশনটাকে সবচেয়ে বেশি ব্যবহার করতে পারে মানুষ সেই পণ্যই অর্ডার করে। যেমন ধরেন নাইকি, এখন নাইকি কি বিক্রি করে আপনাদের যদি জিজ্ঞেস করি, আপনারা সবাই এক বাক্যে বলবেন স্যার জুতা বিক্রি করে। নো, নাইকি বিক্রি করে উইনিং স্পিড অফ স্পোর্টসম্যান। এজন্য তারা ট্যাগলাইনে বলে জাস্ট ডু ইট, মানে ঝাঁপায় পড়ো, এগিয়ে যাও, মানে তুমি জয় করে ফেলে বিশ্ব। এই যে যে একটা অ্যাটিটিউড, এই যে যে একটা ইমোশন, ওদের কন্টিনিউয়াস কমিউনিকেশনের মধ্যে এটা ইউজ করে। তার মানে নাইকি অ্যাকচুয়ালি বিক্রি করতেছে স্পিড অফ উইনিং স্পিড অফ স্পোর্টসম্যান। তাহলে নাইকির জুতা বা নাইকির টি শার্ট, নাইকির একটা কিছু পরা মানে আপনার মধ্যে একটা উইনিং স্পিড, একটা আলাদা উইনিং ইমোশন কাজ করবে। ওই ইমোশনটা তারা বিক্রি করছে। এখন জুতা তো পৃথিবীর সবাই বানাতে পারে, নাইকির করলে একটা ফ্যাক্টরির সাথে এগ্রিমেন্ট করবেন যে আমাকে এরকম জুতা বানাই দেবো, আচ্ছা আয়না গিয়ে আপনি যে কোনো জুতার ফ্যাক্টরিতে দিলে নাইকির মতো অ্যাজ ইট ইজ জুতা বানাই দিতে পারবে। এখন প্রশ্ন হলো, অ্যাজ ইট ইজ নাইকির মতো জুতা বানায় দেওয়ার পরেও কেন আপনার জুতাটা নাইকির সমান দাম আপনি নিতে পারেন না? রিজন কি? কারণ নাইকির সাথে, নাইকি ওয়ার্ডটার সাথে ওরা যে ইমোশনের মার্কেটিংটা করেছে, আপনি বা আমি ওই জুতাটা বানালে সেই ইমোশনটা তৈরি করতে পারছি না। দ্যাট ইজ হোয়াই আমার জুতার দাম যদি হয় ৩,০০০ টাকা, নাইকির জুতার দাম হচ্ছে ৩০,০০০ টাকা। কোয়ালিটি যদি সেমও হয়, তারপরও ৩০,০০০ টাকা দিয়ে মানুষ নাইকির জুতাটা কিনবে, বিকজ অফ দ্য ইমোশন। আজকে খেয়াল করে দেখেন যে ওয়ার্ল্ড ওয়াইড, এই যে যেমন কোকা কোলা রিসেন্ট টাইমের যে ঘটনা, কোকের জায়গায় মোজো যে আজকে একটা মার্কেট লিডার হয়ে গেল মুহূর্তের মধ্যে, কিভাবে? বিকজ অফ দ্য ইমোশন। আজকে কোকা কোলার যারা ফ্যান ছিল তারা যখন দেখলো যে মোজো ফিলিস্তিনে যে মানে যুদ্ধ বিগ্রহের মধ্যে যে মানুষগুলো অত্যাচারিত, তাদের সাহায্যের জন্য মোজো বলল যে আমরা প্রতিটা বিক্রি থেকে একটা পার্সেন্টেজ তাদের জন্য সাহায্য দিব। তারা মোজোর গায়ে ফিলিস্তিনের পতাকাটা দিয়ে দিল। একটু ঠান্ডা মাথায় জিনিসটা বোঝার চেষ্টা করেন, মার্কেটিং এর পয়েন্টটা। তখনও পর্যন্ত কোকা কোলার টেস্ট একই রকমই আছে, মোজোর টেস্টও আগের মতোই আছে। তাহলে হঠাৎ করে মোজো কেন বেশি বিক্রি হওয়া শুরু করলো? বিকজ অফ দ্য ইমোশন। মানুষ এখন ডিসিশন নেয় ইমোশনকে বেস করে। এখন মোজো এই ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর কারণে তাদের পতাকাটাকে দিয়ে যখন মার্কেটিং করলো এবং ঘোষণা করলো, মানুষের ইমোশনটা তাদের প্রতি চলে আসলো এবং মানুষ সামহাউ, মানে এটা আমি এখনো এক্সাক্ট জানি না ঘটনাটা কি, এবং কোকা কোলার ব্যাপারে যখন নিউজগুলো সরানো হইলো, মানে ছড়ানো শুরু হইলো যে তারা ইসরায়েলিদের সহযোগিতা করে বা সামহাউ কোনোভাবে কানেক্টেড, মানুষ কিন্তু ব্যাপকভাবে রিজেক্ট করা শুরু করলো। এবং এর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ফ্রান্সের প্রধানমন্ত্রী একবার আমাদের রাসূলকে কটাক্ষ করে একটা বক্তব্য দিয়েছিল। এই বক্তব্যের পরে কিন্তু সারা পৃথিবীর মুসলিম বিশ্বের সবাই ফ্রান্সের প্রোডাক্ট বয়কট করা শুরু করলো। খেয়াল করে দেখেন তো, তখনও তো প্রোডাক্টের গুণাগুণ, এলভির মতো, গুচির মতো ব্র্যান্ড, এই ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো মানুষ, তাহলে প্রোডাক্টের গুণাগুণ কিন্তু কাজ করলো না, কাজ করলো কোনটা? ইমোশন। তার মানে এখনকার পৃথিবীতে মার্কেটিং এ ইমোশনটা খুবই ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। ইমোশন যদি আপনি আপনার প্রোডাক্টের সাথে অ্যাড করতে পারেন, তাহলে আপনি বেশি ভ্যালু তৈরি করতে পারছেন। ইমোশন অ্যাড করতে পারলে মানুষ আপনার প্রোডাক্টকে তার মাইন্ডে, তার চিন্তায় টপ প্রায়োরিটির মধ্যে রাখছে। তার মানে এখনকার পৃথিবীতে মার্কেটিং করতে গেলে আপনাকে ভ্যালু দিবেন। এই যে গতকালে যখন আমরা বলছিলাম যে সার্ফ এক্সেল আসলে ডিটারজেন্ট পাউডার না, বিক্রি করে চাইল্ড ডেভেলপমেন্ট। এখন আপনি সার্ফ এক্সেলের মতো ডিটারজেন্ট পাউডার আমিও বানাইতে পারবো, আপনিও বানাইতে পারবেন, একজন কেমিস্ট হায়ার করবেন, ফ্যাক্টরি নেবেন, বানাইতে পারবেন। কিন্তু সার্ফ এক্সেল যে ইমোশনটা ধরে কানেক্ট করে ফেলছে, এই ইমোশনটা নতুন করে কানেক্ট করাটা আমাদের যে কারোর জন্য চ্যালেঞ্জিং। এই জিনিসটার কারণে আপনারা একটু খেয়াল করে দেখেন, নাইকি, এডিডাসের মতো কোম্পানি, অ্যাপেলের মতো কোম্পানি
ফক্সকন চাইনিজ একটা কোম্পানির কাছ থেকে তারা অ্যাপেল ডিভাইস বানায় নিয়ে আসছে। তাহলে চিন্তা করে দেখেন, অ্যাপেল প্রোডাক্ট অন্য কোম্পানি বানায়, তাহলে অ্যাপেল আসলে কি বানায়? অ্যাপেল বানায় ইমোশনাল কমিউনিকেশন, অ্যাপেল বানায় প্রিমিয়ামাইজেশন, যেটার কারণে মানুষের কাছে অ্যাপেল প্রোডাক্ট মনে হয় যে এই প্রোডাক্টটা নেওয়া মানে আমার ভ্যালু বাড়লো, যার কারণে আইফোন কেনার পরে মানুষ তার মিররের সামনে গিয়ে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে। অ্যাপেলের বক্স সহ মোবাইল কেনার পরে সবাই পোস্ট করে বাড়িতে নতুন অতিথি, বিকজ অফ দ্য ইমোশন। অ্যাপেল এই ইমোশনের জায়গা দখল করার জন্য এই অসম্ভব কাজটা করে। পৃথিবীতে এখন যে কোনো প্রোডাক্ট, আমি গ্যারান্টি দিয়ে বললাম, যে কোনো প্রোডাক্ট আপনি আমি আমরা সবাই বানাইতে পারবো, কিন্তু আমরা এই ইমোশনাল কমিউনিকেশনটা চাইলেই একদিনে করা যায় না। এটা দিনের পর দিন একটা প্ল্যান ওয়াইজ কন্টিনিউ করে মানুষের মাথায় জায়গা করতে হয়। আর এই মানুষের মাথায় জায়গা দখলটাই হচ্ছে আধুনিক যুগের মার্কেটিং এর মূল অস্ত্র। আপনি কারো মাথায় একবার জায়গা দখল করতে পারলে সারা জীবন ওইখান থেকে আপনি বিজনেস তৈরি করতে পারবেন। তো থার্ড জেনারেশন অফ মার্কেটিং হয়ে গেল ভ্যালু ড্রিভন। এবার প্রশ্ন হচ্ছে, আপনাদের কাছে যদি আমরা প্রশ্ন করি, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন, বাংলাদেশে আসলে আমরা বিশেষ করে এসএমই উদ্যোক্তারা আমরা কোন জেনারেশন মার্কেটিং করছি? খেয়াল করে দেখেন, দুঃখজনক হলেও সত্য, আমরা বাংলাদেশে মার্কেটিং বেশিরভাগ এখন পর্যন্ত ফার্স্ট জেনারেশন অফ মার্কেটিং এ পড়ে আছি। আমরা বেস্ট প্রোডাক্ট বানাইতে পারলেই আমরা মনে করি যে এটাকে ইচ্ছা মতো বিক্রি করা সম্ভব। আমরা এটার সাথে ইমোশন, কমিউনিকেশন, কন্টেন্ট মেকিং এগুলার পেছন এগুলার ধার ধারি না। আর যখন আমরা ইমোশন কানেক্ট করতে পারি না, কাস্টমার ড্রিভেন করতে পারি না প্রোডাক্টকে, তখনই প্রোডাক্টের ভ্যালু কিন্তু আমরা তৈরি করতে পারি না। আজকে খেয়াল করে দেখেন, যদি পণ্য বানানোটাই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হতো বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হতো, পৃথিবীর বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্ট বাংলাদেশে তৈরি হয়। পৃথিবীর বহু বড় ব্র্যান্ডের প্রোডাক্ট বাংলাদেশে তৈরি হয়, কিন্তু আমরা বাংলাদেশে ওই সকল ব্র্যান্ডের প্রোডাক্ট বানাই, কিন্তু বাংলাদেশ থেকে আমরা ব্র্যান্ড বানাইতে পারি না, বিকজ অফ আমরা ইমোশনাল কমিউনিকেশন বানাইতে পারি না। আমরা পণ্যটা বানাইতে পারি, গার্মেন্টসে দিলে যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট সুন্দর করে বানাইতে পারি। তাহলে আমরা কেন, আমরা কোথায় পিছিয়ে আছি? কারণ আমরা এখনো ফার্স্ট জেনারেশন অফ মার্কেটিং এ পড়ে আছি, প্রোডাক্ট বানানোর দিকে ফোকাস। আমরা যদি থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন মার্কেটিং নিয়ে গবেষণা করতাম, এই জায়গায় ফোকাস করতাম, তাহলে বাংলাদেশ থেকেও তো অনেক ব্র্যান্ড ইন্টারন্যাশনালি গার্মেন্টসে অন্তত ভালো করার কথা, যেখানে আমরা ইন্টারন্যাশনাল অনেক গার্মেন্টস প্রোডাক্ট বানাই, ইন্টারন্যাশনাল অনেক বিগ বিগ ব্র্যান্ডের। এরপরে ফোর্থ জেনারেশন অফ মার্কেটিং। ফোর্থ জেনারেশন অফ মার্কেটিং হচ্ছে নলেজ ড্রিভেন, এবং আমি ব্র্যাকেটে দিয়েছি দেখবেন মাইন্ড রিডার। এখন আমরা মার্কেটিং এর যে যুগে আছি, এইখানে মার্কেটিংটা হয় কিসের উপরে? মাইন্ড রিডার। কিভাবে? কারণ এখন আমরা প্রযুক্তির যুগে আছি, ডিজিটাল এই যুগে আমাদের ডেটা ট্র্যাকিং করা হয়। দেখেন, গুগল, ফেসবুক আমাদের সম্বন্ধে যা কিছু জানে, আমাদের স্পাউসটা, আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ আপনার সম্বন্ধে এত কিছু জানে না। আপনি প্রতিদিন আপনার গাড়িটা আপনার বাসার নিচে যে পার্ক করেন, যেখানে পার্ক করেন ওই লোকেশনটা কিন্তু গুগল জানে। জানার কারণে সে জানে যে আপনি কোথায় বাস করেন। রাতের বেলা আপনার মোবাইলটা যেখানে থাকে, গুগল জানে যে, ফেসবুক জানে যে ওইটাই আপনার বাসা, কারণ প্রতিদিন রাতে ওইখানে গিয়ে আপনি ঘুমান। আপনি কোথায় যান, কি করেন না করেন, এভরিথিং গুগল, ফেসবুক, ইউটিউব বা আমাদের সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো কিন্তু জানে। যার কারণে আপনারা দেখবেন বন্ধুর সাথে অনেক সময়, ধরেন ঢাকা শহরের ফ্ল্যাটের মূল্য নিয়ে আপনারা দুই বন্ধু গল্প করতেছেন, গল্প করা শেষ, দুইজন দুই দিকে চলে গেলেন, এরপরে সোশ্যাল মিডিয়ায় ঢুকে দেখবেন সারাক্ষণ আপনার কাছে ফ্ল্যাটের বিজ্ঞাপন আসা শুরু হয়ে গেছে। আপনি হয়তো আপনার বিজনেস নিয়ে চিন্তা করছেন যে ঠিক আছে, আমার বিজনেসে গ্রোথ আনা দরকার, একটু যদি ভালো কোনো প্রশিক্ষণ পাওয়া যেত, এই যে চিন্তা করছেন, আপনার সামনে আমার বিজ্ঞাপন গিয়ে হাজির হয়েছে। অনেক সময় এটা মনে হয় যে ফেসবুক, গুগল কি আমাদের মাইন্ড রিড করতে পারে? আসলেই পারে। কেমনে পারে? কারণ ওর কাছে ডেটা আছে, সবকিছুর ইনপুট আমরা ওইখানে দিচ্ছি। আপনি এক জায়গায় খাইতে যাচ্ছেন, চেক ইন দিতেছেন, ফেসবুকে পোস্ট দিতেছেন, যা কিছু করতেছেন, ফেসবুক, গুগল জানে আপনার মান্থলি ইনকাম কত। কিভাবে জানে? কারণ আপনি কোন কোন লেভেলে যান, কোন কোন জায়গাতে মিটিং করেন, কি করেন, এই ট্র্যাকিং করে ও একটা আপনার ব্যাপারে সামারি করে ফেলে, আপনাকে ওই লেভেলেরই বিজ্ঞাপনগুলো দেখায়। আবার যেই লোক হয়তো ফ্রিকুয়েন্টলি দেশের বাইরে ট্রাভেল করে, 5 স্টার হোটেলে বারবার চেকিং দেয়,
ওরে সব দামি দামি প্রোডাক্টের বিজ্ঞাপন দেখায়। তার মানে এই নলেজ ড্রিভেন মার্কেটিং এর অর্থ হচ্ছে যে আপনার যে ফেসবুক গুগল তার কাছে ডেটা, আপনি যদি কাস্টমারকে ফেসবুক বা গুগলকে দায়িত্ব দিলে ও আপনার সঠিক কাস্টমারটা খুঁজে দিবে, একদম ট্র্যাক করে আপনি কোন কাস্টমারকে পিন পয়েন্ট করে রিচ করতে চান। আপনি যদি চান আমার পণ্যটা শুধুমাত্র আমি বান্দরবনের বাচ্চা শিশুদের কাছে বিক্রি করব, ফেসবুক সব বান্দরবনের লোকজনকেই এই বিজ্ঞাপনটা দেখাবে। আবার আপনি যদি চান যে আমি বাংলাদেশের শুধুমাত্র 50-এর ঊর্ধ্ব যত মানুষ আছে তাদেরকে আমার বিজ্ঞাপনটা দেখাবো, এই এতটুকু কন্ট্রোল আগের যুগের কোনো মার্কেটিং এ কিন্তু ছিল না। আগের যুগে মানুষ পত্রিকায় বিজ্ঞাপন দিত, এখন একটা পত্রিকাতে একটা বাচ্চাও পড়ে, একটা বৃদ্ধও পড়ে, সব লেভেলের মানুষ পড়ে। টেলিভিশনে বিজ্ঞাপন দিলে সবাই দেখে। আর এখন একদম ট্র্যাক করে করে কার জন্য কোনটা দরকার। আপনি ধরেন আর্টিকেল পড়তেছেন, একটা আর্টিকেলে মনোযোগ দিচ্ছেন বেশি, ফেসবুক তখন চিন্তা করে এই জিনিসটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, ওরকম জিনিসপত্র আপনাকে দেখায়। আপনি ইউটিউবে যে ধরনের ভিডিও বেশি দেখেন আপনাকে দেখবেন যে সারা জীবন ওই ধরনের। আপনি যদি সারাদিন গান শোনেন দেখবেন যে বিভিন্ন ধরনের গান আপনাকে সাজেস্ট করবে। আবার আপনি যদি মোটিভেশনাল স্পিচ শোনেন আপনাকে দেখবেন বিভিন্ন ধরনের মোটিভেশনাল স্পিচ সাজেস্ট করতেছে। তার মানে ডিজিটাল যুগে সবকিছু ট্র্যাকিং হয়। এই যুগে মার্কেটিং করা আরো সহজ, যে আমি এক্সাক্ট কাস্টমারের কাছে পৌঁছাতে পারছি। তো মোটামুটি এই হচ্ছে আমাদের 4টা প্রজন্মের মার্কেটিং। এখন আমরা যারা প্রোডাক্ট ড্রিভেন মার্কেটিং করতেছি তারা ফার্স্ট জেনারেশন, আজ থেকে 50 বছর আগের মার্কেটিং নিয়ে পড়ে আছি। কিন্তু মার্কেটিং ইভলভ হতে হতে কিন্তু অনেক স্মার্ট জায়গায় চলে আসছে। আমাকে স্মার্ট ওয়েতে এই ডিজিটালের ডিভাইস গুলো কাজে লাগাইতে হবে, ভ্যালু ড্রিভেন ইমোশন সেন্ট্রিক মার্কেটিং কে আমার ফোকাস করতে হবে, এবং কাস্টমারের সেগমেন্টেশন, টার্গেটিং এবং পজিশনিং ধরে ধরে আমি যখন মার্কেটিং করব আমি কিন্তু তখন আসলে বেস্ট আউটপুটটা নিতে পারবো। দ্য মার্কেটিং কেন এখন আমাদের এত গুরুত্ব দিয়ে শেখা লাগবে? দ্য মার্কেট ইজ টাফার এন্ড মোর কম্পিটিটিভ দেন এভার বিফোর। মার্কেট দিন দিন কঠিন হইতেছে, কম্পিটিটিভ হইতেছে। দেয়ার আর মোর সেলার দেন বায়ার টুডে। মার্কেট এখন এত কম্পিটিশন চলে আসছে, এখন সবাই শুধু বিক্রি করতে চায়, প্রত্যেকেই এখন ব্যবসায় চলে আসতেছে। সো মার্কেট এখন খুবই কম্পিটিটিভ, যার কারণে আপনাকে একটু অ্যাডভান্স লেভেলের মার্কেটিং যদি আপনি না করেন তাহলে জোয়ারের সাথে কিন্তু আপনি ভেসে যাবেন। বর্তমান পৃথিবীতে তাহলে বিগেস্ট অবস্টাকলস কি? দ্য বিগেস্ট অবস্টাকল, এখনকার পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষের মনোযোগ আকর্ষণ করা। বলা হয় এটা পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে অসম্ভব কাজ। দেখেন আমরা ফেসবুক যখন চাপি আমরা কি করি? 5 জন বন্ধু নিয়ে আমরা বসে আছি, কেউ কারো চোখের দিকে তাকিয়ে কথা বলি না, সবাই শুধু স্ক্রল করতেছি, মোবাইল হাতে নিয়ে স্ক্রল করতেছি এবং ফাস্টার মুভ করি। এই যে কন্টিনিউ যখন আমি স্ক্রল করি, এখন আমি তো কাস্টমারকে বিজ্ঞাপন দেখাইতে চাই, কাস্টমার তো স্ক্রল করে চলে যায়। এজন্য আমাকে এমন ভাবে বিজ্ঞাপন তৈরি করতে হবে যাতে মানুষ মনোযোগ দেয় আমার কন্টেন্টটা দেখার জন্য। একটা সময় আপনাদের নিশ্চয়ই মনে আছে, বিশেষ করে আমি আমার ছোটবেলায় দেখেছি যে আমাদের বিটিভি ছিল শুধুমাত্র একটা চ্যানেল, এবং বিটিভি সারাদিন খোলা থাকতো না। এই বিটিভিটা ওপেন হতো রাতে, মানে দুপুরের পর থেকে, মানে বিকেল 3টা থেকে। আমার মনে আছে আমি আমার ছোট ভাই মিলে 2:30টা থেকে বিটিভি ছেড়ে বসে থাকতাম। ওই বিটিভির মধ্যে টু করে একটা সাউন্ড হইতো, এই সাউন্ডটা শুনতেও ভালো লাগতো। তারপরে আস্তে আস্তে বাংলাদেশের জাতীয় পতাকা দেখাইতো, স্মৃতিসৌধ দেখানোর পরে শুরু হইতো এই যে বিটিভি ওপেন হইতো। তখন আমরা বিজ্ঞাপনগুলো সহ মনোযোগ দিয়ে দেখতাম। তখন আমরা ম্যাকগাইভার, মোগলি বা প্রতি 2 সপ্তাহ পর পর শুক্রবারে বাংলা সিনেমা হতো। আমার মনে আছে যে আলিফ লায়লা দেখার জন্য আমাদের বাসায় প্রচুর মানুষ ভিড় করতো। ওই যে যে সময়টা ছিল তখন কিন্তু মানুষ মনোযোগ ইচ্ছা করে দিত, ইচ্ছা করে বিজ্ঞাপন দেখতো, কারণ কম্পিটিশনটা অনেক কম ছিল। এখন দেখেন কত টেলিভিশন চ্যানেল, সব জায়গাতে বিজ্ঞাপন চলতেছে এবং ফেসবুকে সবাই বিজ্ঞাপন দিতেছে। তাহলে এই জায়গাতে বলা হয় যে একজন এখন প্রতিদিন 6 থেকে 8,000 পর্যন্ত বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের তথ্য একটা মানুষের মাথায় যায়। তো সেই জায়গায় মানুষের মনোযোগ যদি আপনি আকর্ষণ না করতে পারেন, তাহলে আপনার বিজ্ঞাপন যদি মানুষ না দেখে তাহলে আপনার কাছ থেকে পণ্যটা কিভাবে কিনবে? তাহলে এই চ্যালেঞ্জটা মোকাবেলা নিয়েই কিন্তু বড় বড় ব্র্যান্ডগুলো কাজ করে। এই জন্য বড় বড় ব্র্যান্ডগুলো প্রোডাকশনের দায়িত্ব নিজেদের কাছে না রেখে থার্ড ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে দিয়ে দেয়। ওইখানে লেবার সস্তা, তারা পণ্য বানায়। আর বড় বড় ব্র্যান্ডের
বিশাল মার্কেটিং ব্র্যান্ডিং এর টিম বসে থাকে যে আমরা এমন কোন ধরনের জিনিস বানাইলে, কোন ধরনের কথা বললে, কোন ধরনের বিজ্ঞাপন দিলে মানুষের মনোযোগ পাবো, আর মানুষের মনোযোগ যদি আমরা পাই তাহলেই আমরা তার কাছে পণ্যটা বিক্রি করতে পারবো। তাহলে অ্যাটেনশন ইজ এটিএম। এখন আমি বলি এটিএম বুথের মতো, আপনি যদি কাস্টমারকে অ্যাটেনশনটা পেতে পারেন তাহলে কিন্তু তার পকেটের কন্ট্রোলটা আপনি তার কাছ থেকে পাবেন। তাহলে অ্যাটেনশন পাওয়ার জন্য দ্য সিক্রেট সসটা কি? অ্যাটেনশন পাওয়ার জন্য বড় ব্র্যান্ডগুলো কোন জিনিসটা নিয়ে কাজ করে? যেটা নিয়ে কাজ করে সেটাকে বলছি আমি, সেটাকে বলা হয় নিউরো মার্কেটিং। নিউরো মার্কেটিং অর্থাৎ নিউরো সায়েন্স এবং মার্কেটিং দুইটাকে ব্রেন করে যেই মার্কেটিং কনসেপ্ট তৈরি করা হয়েছে যেটার নাম হচ্ছে নিউরো মার্কেটিং। অর্থাৎ আমাদের নিউরনগুলোকে, আমাদের ব্রেনকে গবেষণা করে এখন প্রতিনিয়ত মার্কেটিং এর কমিউনিকেশন করা হয়। তার মানে এখন আর ট্রেডিশনাল বাঁধা গতানুগতিক মার্কেটিং দিয়ে হবে না, আমাদের এখন নিউরো মার্কেটিং এর যুগে আমরা বাস করছি, যেখানে আমাদের ব্রেনকে গবেষণা করে কমিউনিকেশন করা হয়। এই নিউরো মার্কেটিং নিয়ে আমাদের ব্রেইনে আমরা দুইটা অ্যাডভান্স লেভেলের ক্লাস করাই, ইভেন আমার বিবিএম কোর্সেও একটা ক্লাস আছে। আজকে এটা পুরো হয়তো আলোচনা করব না, বাট একটা বেসিক জায়গা আপনাদেরকে আমি একটু শেয়ার করব। দ্য নিউরো সেলস এন্ড নিউরো মার্কেটিং জিনিসটা কি? এটা হচ্ছে দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড এন্ড লিড এ প্রসপেক্ট through your sales process by understanding how their brain processes messages, trust, fear, pleasure and behavior। অর্থাৎ আমাদের ব্রেন কিভাবে করে ইনফরমেশন প্রসেস করে, কিভাবে করে ডিসিশন মেক করে, এইটা নিউরো সায়েন্সের মাধ্যমে ল্যাবে গবেষণা করে বড় বড় ব্র্যান্ডগুলো বিজ্ঞাপন, কনসেপ্ট এবং কমিউনিকেশন রেডি করে। আপনি চিন্তা করে দেখেন কালো কোন লেভেল চলে গেছে মার্কেটিং। আর আমরা এখন আমাদের বাংলাদেশে এখনো প্রোডাক্ট ড্রিভেন মার্কেটিং নিয়ে বসে আছি। সো এই যে আমাদের ব্রেনের মধ্যে ইনফরমেশন আসে, এই ইনফরমেশন কামস টু আওয়ার ব্রেন উইথ 5 সেন্সেস। 5টা সেন্সের মাধ্যমে, যে আমাদের টাচের মাধ্যমে আসে, আমাদের ঘ্রাণ ইন্দ্রিয়ের মাধ্যমে আসে, আমরা এই যে কান দিয়ে শুনতেছি শোনার মাধ্যমে আসে। এখন এর জন্য মার্কেটিং এই প্রত্যেকটা সেন্সকে ইউজ করে। আপনি দেখবেন সেন্সরি মার্কেটিং নামে এখন একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় সেন্ট মার্কেটিং। অর্থাৎ বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নির্দিষ্ট ফ্রেগ্রেন্স আছে। আপনি ধরেন লাক্স সাবান ব্যবহার করবেন, লাক্স সাবান কি বলে এখন? তারা সাবান না বলে সেন্ট বলে, পারফিউম বলে, লাক্স পারফিউম। তার মানে লাক্সের ওই ফ্রেগ্রেন্স আপনাকে মাতোয়ারা করে রাখে, যেটা বারবার বারবার আপনি লাক্সের কাছে ফেরত যান। আবার কি করা হয়, বিভিন্ন হ্যান্ড ওয়াশ গুলো ফ্রেগ্রেন্স ব্যবহার করে, ওই ফ্রেগ্রেন্সটা আমার যার যেটা ভালো লাগে সে তখন ওই ফ্রেগ্রেন্সের কারণে হইলে ওই প্রোডাক্টটা বারবার ইউজ করে। বিভিন্ন মানে শ্যাম্পু ব্র্যান্ড গুলো দেখবেন কি চমৎকার ফ্রেগ্রেন্স ইউজ করে, মাথায় শ্যাম্পু মাখার পরে মনে হয় যে আমি চলে গেলাম, এত ভালো লাগা। দিস ইজ দা সেন্সরি মাইলু, তাদের স্পেসিফিক আলাদা। সিঙ্গাপুর এয়ারলাইন্সে জার্নি করেন দেখবেন এক ধরনের ফ্রেগ্রেন্স, বিভিন্ন 5 স্টার হোটেলগুলোতে আপনি যদি যাবেন ওইখানে দেখবেন এক ধরনের আলাদা সেন্ট মার্কেটিং করা হয়, এক ধরনের ফ্রেগ্রেন্স। তার মানে এই ফ্রেগ্রেন্স গুলো দিয়ে আমাদের মগজটাকে দখল করা হয়। এভাবে বুকের যে বিজ্ঞাপন দেওয়া হয় ওইখানে দেখবেন সুন্দর করে বোতল ওপেন করতেছে, এই যে খাইতেছে ডকডক করে ধরেন যাচ্ছে, এই যে এই জিনিসটা দেখা মাত্র কিন্তু আপনার মধ্যে একটা কোক খাওয়ার তৃষ্ণা তৈরি হয়। কেএফসি দেখবেন চিকেন ফ্রাই নিয়ে অ্যাড দেওয়ার সময় যখন কামড় দেয় কুড়মুড়ে একটা সাউন্ড হয়, এই যে কুড়মুড়ে সাউন্ড, এটা কিন্তু একটা সাউন্ড মার্কেটিং, যেটার কারণে আপনার সাথে সাথে ওই চিকেন ফ্রাইটা কেএফসি খাওয়ার জন্য একটা ক্রেভিং তৈরি হয়। এভাবে করে আমাদের প্রত্যেকটা সেলস ধরে 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 মার্কেটিং করা হয়। সো আজকে অত ডিপে যাব না, আমাদের যেহেতু মানে অন্যান্য আরো অনেকগুলো টপিক আছে। তার মানে আপনি বুঝতেছেন যে মার্কেটিং এখন কত ইন ডেপথে গিয়ে আসলে আমাদের জন্য কাজ করে, অতটুকু গভীর জায়গা থেকে মূলত আমাদেরকে মার্কেটিং করতে হবে। সো তাহলে মার্কেটিং এর মূল জায়গাটা আমরা কোথায় হিট করব? কাস্টমারের ব্রেইন। কাস্টমারের ব্রেইন বুঝতে হবে, এবং এই ব্রেইনে আপনার ব্র্যান্ড জায়গা দখল করতে পারলে আপনার মার্কেটিং এবং বিজনেস সফল। ইফ ইউর মার্কেটিং ডাজন্ট হিট দ্য কাস্টমার's brain, then you are in great danger.
যদি আপনার কাস্টমারের ব্রেইনে আপনার মার্কেটিং হিট না করে তাহলে ইউ আর ইন গ্রেট ডেঞ্জার। আপনাকে ব্রেইনকে গবেষণা করে মার্কেটিং করতে হবে। দ্য বিগেস্ট মার্কেটিং মিস্টেক, ইউ আর গোয়িং টু টার্গেট লটস অফ পিপল বাট নট দেয়ার ব্রেইন। আমরা কাস্টমারের ব্রেইন নিয়ে চিন্তা না করে আমরা একটা পণ্য বানাইছি, ছবি তুলে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে দিই, অথবা লিফলেট বানিয়ে মানুষের কাছে পাঠিয়ে দিই, অথবা আমরা কর্মী নিয়োগ দিয়ে তাদের কাছে বিক্রি করার জন্য পাঠাই। কিন্তু আপনাকে আগে চিন্তা করতে হবে, উই নিড টু লার্ন হাউ টু কমিউনিকেট উইথ পিপলস ব্রেইন। আপনি জাস্ট আমার মার্কেটিংটা খেয়াল করে দেখেন, আপনার ব্রেইন যেভাবে ফাংশন করে, থিংকিং করে, সেই লেভেলকে ধরে আমি মার্কেটিং করেছি বিদায় কিন্তু আপনি আমার এই কোর্সে জয়েন করেছেন। আপনি আমার ক্যাশ মেশিন বইটা এমনি এমনি কিনেন নাই কিন্তু, কারণ এই ক্যাশ মেশিন বই নিয়ে কেনার জন্য যেই কথাগুলো বললে, কমিউনিকেশন করলে আপনার ব্রেইনে আমাকে জায়গা দিবেন, ওই জিনিসগুলো আমি করেছি বিধায় আপনি কিন্তু ক্যাশ মেশিন বইটা কিনেছেন। সো আপনাকেও ঠিক একইভাবে মানুষের ব্রেইন নিয়ে কাজ করতে হবে। তাহলে ব্রেইন নিয়ে যেহেতু কাজ করবেন, আমাদের ব্রেইন নিয়ে কিছু একটু আলোচনা আমাদের দরকার আছে, যেটা বুঝলে আমরা আসলে কাস্টমারের ব্রেইন দখল করতে পারবো। মানুষের হচ্ছে হিউম্যান ব্রেইন, ব্রেইনের টাইপস কয়টা? তিনটা। একটা হচ্ছে লজিক্যাল ব্রেইন, একটা হচ্ছে ইমোশনাল ব্রেইন, একটা হচ্ছে ইনস্টিংচুয়াল বা সার্ভাইভাল ব্রেইন। এট এ টাইম মানুষ যখন কোনো কিছু নিয়ে চিন্তা করে, তিনটা ব্রেইনই কিন্তু এট এ টাইম অপারেট করে, এট এ টাইম অ্যাক্টিভ থাকে। তাহলে আপনি যখন প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে মার্কেটিং করবেন, আপনি কোন জায়গাতে ফোকাস করবেন? আপনি প্রথম ফোকাস করবেন মানুষের ইনস্টিংচুয়াল ব্রেইন। কারণ আপনাকে কিন্তু কমিউনিকেশন করে মানুষের ব্রেইনের ভিতরে ঢুকতে হবে। খুব ঠান্ডা মাথায় খেয়াল করেন, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা আপনি তখনই বিক্রি করতে পারবেন যখন আপনি কাস্টমারের ব্রেইনটাকে দখল করতে পারবেন। তাহলে কাস্টমারের ব্রেইন দখল করার জন্য একটা ওয়েতে তো তার ব্রেইনে আগে ঢুকতে হবে। কোন ওয়েতে তার ব্রেইনে ঢুকবেন? কাস্টমারের ব্রেইনে ঢোকার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে ইনস্টিংচুয়াল ব্রেইন, সার্ভাইভাল ব্রেইন বা বেসিক ব্রেইন বা রেপটিলিয়ান ব্রেইন। এই ব্রেইন দিয়ে ঢোকা সম্ভব। এই ব্রেইনটা কোনটা? এই ব্রেইনটা মানুষের সেফটি এন্ড সিকিউরিটি নিয়ে কাজ করে। অর্থাৎ আমাদের প্রত্যেকের ব্রেইনের রেপটিলিয়ান পার্টটা বা ইনস্টিংচুয়াল পার্টটা যেটা কাজ করে আমাদের সেফটি এন্ড সিকিউরিটি নিয়ে কাজ করে। এখন যদি কোনো কারণে একজন মানে এই যে আমরা রুমে আমি লেকচার দিচ্ছি, এখন যদি কেউ বলে যে সাপ, বিষধর সাপ, আমি কিন্তু এই লেকচার রেখে একটা অটোমেটিক দৌড় দিব, কারণ আমার ইনস্টিংচুয়াল ব্রেইনে তথ্যটা আসা মাত্র ও বলবে দৌড়, আমি কিন্তু সব দেখতে পালাবো। তাহলে আপনার কাজটা কি হবে? কাস্টমারের এই ইনস্টিংচুয়াল ব্রেইন দিয়ে আপনার ঢুকতে হবে। কি করতে হবে তাহলে? কাস্টমারের পেইন পয়েন্ট, অর্থাৎ এটা অন্যভাবে নেবেন না, জিনিসটাকে আমি মজা করে বলছি, কাটা ঘায়ে নুনের ছিটা দিতে হবে। কাস্টমারের পেইন পয়েন্টে আপনাকে খোঁচা দিতে হবে। পারবেন বা ধাক্কা দিতে পারবেন, তখন কাস্টমার দ্রুত রেসপন্স করবে এবং তখন এই যে স্ক্রল করতেছে স্ক্রলটা থামাবে। এবং এবার আমার কমিউনিকেশনটা আপনি মিলিয়ে ইয়েতে দেখেছেন যে হজবর হলো বিজনেস আর কতকাল। তার মানে আপনার বিজনেস যে হজবর, এটা কিন্তু আমার আগে চিন্তা করতে হয়েছে। এই যে হজবর হলো, তার মানে হজবর হলো ওয়ার্ডটা কিন্তু আপনার পেইন পয়েন্টে আঘাত করা। এলোমেলো বিজনেস আর কতদিন করবেন, ব্যবসার লস আর কতদিন করবেন। তারপর আমি কি বলেছি? ব্যবসার ভয়াবহ 5টি ভুল। যখনই আমি লিখছি ব্যবসার ভয়াবহ 5টি ভুল, 3 নম্বরটি আপনার মাথা নষ্ট করে দিবে। যখন আপনি এটা দেখছেন, আপনি হাজারো বিজ্ঞাপনের মধ্য থেকে, হাজারো ফেসবুক পোস্টের মধ্য থেকে আমার এটা কিন্তু আপনাকে থামিয়ে দিয়েছে। কেন থামিয়ে দিয়েছে? কারণ এই ইনফরমেশনটা আপনার ইনস্টিংচুয়াল ব্রেইনে ঢুকেছে। আর ইনস্টিংচুয়াল ব্রেইনে ঢোকার সহজ উপায় হচ্ছে মানুষের পেইন পয়েন্টে হিট করা। আমি যখন বলছি ব্যবসার ভয়াবহ 5 ভুল, তার মানে এটা একটা ভয়ের ব্যাপার, ভয় দেখাইছি আপনাকে। যখন আমি ভয়টাকে ফোকাস করেছি, আপনি কিন্তু থেমেছেন। আপনি আরে লোকটা কি বলে দেখি তো, তখন আপনি আমার কন্টেন্টটা পড়েছেন, পড়ে ভালো লাগা আপনি কিন্তু জয়েন করেছেন। সো আমাদের প্রথম কাজ হবে আমরা ইনস্টিংচুয়াল ব্রেইনের দিয়ে মানুষের পেইন পয়েন্ট, প্রবলেম পয়েন্ট,
ওইটাতে ফোকাস করব যে আপনি দাঁতের ব্যথায় আক্রান্ত, ঠিক মতো খেতে পারছেন না, সামথিং। যখন এটা ফোকাস করলাম তখন যার যার দাঁতে ব্যথায় কিন্তু থামবে সবাই। তারপরে আমি তার কাছে তাকে টুথপেস্টের অ্যাড দেখাবো। সো পেইন পয়েন্টটাকে ধরে বা প্রবলেম স্টেটমেন্টটাকে ধরে যখন আমরা ফোকাস করব, তার মানে ইনস্টিংচুয়াল ব্রেইনে আমি যখন ঢুকে যাচ্ছি তখন খুব সহজেই কিন্তু আমি তার কন্ট্রোলটা পেয়ে যাচ্ছি। এই যে আমরা যদি আমাদের ব্রেইনটা দেখি, দিস ইজ দ্য ইনস্টিংচুয়াল পার্ট, অর্থাৎ ব্রেইনের মেইন গোড়াটা, একদম সেন্টারটা। আমি যখন এই জায়গাতে ঢুকে গেলাম, তারপরে আপনি তাকে ইমোশনাল করবেন। এবং আমার কমিউনিকেশনে খেয়াল করেন, প্রথমে আপনার পেইন পয়েন্টে হিট করলাম, তারপরে আমি ইমোশনাল বানাইলাম আপনাকে। কিভাবে? আমি বললাম যে আমিও আপনার মতো একসময় হযবরল ব্যবসা করেছি, আমিও ব্যবসা করে কোটি কোটি টাকা লস করেছি, আমার 13 বছর ট্র্যাজিক কেটেছে। এই যে এই কথাগুলো বলে তারপরে আমি ঢুকলাম যে আমি কিভাবে ঘুরে দাঁড়াইছি। তাহলে আমার কষ্টের কথাগুলো যখন আমি বললাম বা আমি এই সিচুয়েশনের মধ্য দিয়ে যখন গেছি বললাম, তখন কিন্তু আপনার সাথে আমার ইমোশনাল একটা কানেকশন তৈরি হলো যে আমিও তো কষ্ট করতেছি, উনিও অনেক টাকা লস করছে। যেমন ধরেন ক্যাশ মেশিন বইটা, আমি 6 কোটি টাকার বিজনেস সিক্রেট, এর অর্থ কি? আমি ব্যবসা করে 6 কোটি টাকা লস করেছি, এই কথাটা আমি ভিডিওতে বলেছি। তখন যারা যারা বিজনেসে লসে আছেন সবাই কিন্তু অটোমেটিক্যালি আমার সাথে ইমোশনালি কানেক্ট হয়ে গেছেন। তারপরে আমি গিয়েছি লজিক্যাল পার্টে। কি লজিক্যাল পার্ট? যে ঠিক আছে, আমি যেভাবে ঘুরে দাঁড়াইছি এই জিনিসগুলো আমি আমার বইতে রিভিল করেছি, আমি যেভাবে ঘুরে দাঁড়াইছি এই জিনিসগুলো আমি আমার কোর্সে আলোচনা করতে চাই, আমার কোর্সে আপনারা জয়েন করেন। দেখেন কি চমৎকার ভাবে ব্রেইনের একটা জার্নির মধ্য দিয়ে কিন্তু আপনারা আমার এই কোর্সে বা আমার বই কিনেছেন বা আমার প্ল্যাটফর্মে আপনারা এসেছেন। ঠিক এরকম একটা জার্নির মধ্য দিয়ে আপনার কাস্টমারদেরকে নিতে হবে। তখন আপনার কাস্টমার আপনার পণ্য কেনার জন্য মরিয়া হয়ে উঠবে। কাস্টমার যখন আপনার পণ্য কেনার জন্য মরিয়া হবে, ওইটাই হচ্ছে সাকসেসফুল মার্কেটিং। তাহলে আমরা কি করব? সিম্পল, আবার যদি সহজ করে একটু বুঝি, আমরা প্রথমে ইনস্টিংচুয়াল সেফটি এন্ড সার্ভাইভাল ব্রেইন যেটা, ওই পার্টে প্রথমে পেইন পয়েন্ট প্রবলেম পয়েন্টে ধাক্কা দিব, তারপরে ইমোশনাল কোন ইনফরমেশন দিয়ে তার সাথে একটা কানেকশন বিল্ড করব, এন্ড লাস্ট ওয়ান আমি লজিক্যালি প্রেজেন্ট করব যে কেন আমার কোর্সে জয়েন করা উচিত অথবা কেন আমার প্রোডাক্টটা কিনা উচিত। যেমন আমি লজিক্যালি কি বলেছি যে আমি 8টি বিজনেসের মালিক, আমি 9 ফিগার বিজনেস করি, আমি বলেছি আমি ন্যাশনাল লেভেলের 5টা অ্যাওয়ার্ড পেয়েছি, আমি সার্টিফাইড হ্যাপিনেস কোচ, আমি রকমারির 2 বারের নন ফিকশনের শ্রেষ্ঠ লেখক। এই যে যে ইনফরমেশন, দিস ইজ অল অ্যাবাউট অথরিটি। এই লজিক্যাল ইনফরমেশন গুলো যখন আপনি দেখেছেন তখন আপনার মধ্যে তৈরি হয়েছে এটা যে হি ইজ দ্য ক্যাপাবল পারসন, আমার জন্য ক্যাপাবল, ওর কাছে গেলে আমি ভালো জিনিস লার্নিং পাবো। এই সেম কাজটা আপনার প্রোডাক্টের জন্য আপনার করতে হবে। যখন আপনি এই ওয়েতে জিনিসটাকে কমিউনিকেট করতে পারবেন তখন আপনার পক্ষে পৃথিবীর যে কোনো পণ্য বিক্রি করা সম্ভব। ওই যে আমি গতকাল কেন কনফিডেন্টলি বলতেছিলাম যে সিঙ্গারা বিক্রি করেও কোটি টাকা সম্ভব, বিকজ আই নো হাউ ব্রেন ওয়ার্কস, আই নো হাউ পিপল মেক ডিসিশন। ব্রেইনের কোন কোন পার্ট কিভাবে কাজ করে এবং কিভাবে মানুষ ডিসিশন মেক করে, এই প্রসেসটা যেহেতু আমি জানি, তাহলে আমাকে আপনি যাই বিক্রি করতে দেন। এখন আপনারা হয়তো একটা কনফিউশন মানে নিজের মধ্যে তৈরি করবেন অনেকে, যে আমার তো স্যার ফিজিক্যাল প্রোডাক্ট, আমার তো ডিজিটাল প্রোডাক্ট, আমার তো সার্ভিস। ভাই এগুলো আলাদা না। এইটা দিয়ে আমরা শুধুমাত্র আমার মনের মধ্যে একটা কনফিউশন, যে কোনো প্রোডাক্টের মার্কেটিং এর প্রসেস আমি যেটা বললাম সেম, যে কোনো প্রোডাক্ট, সেটা প্রোডাক্ট হোক সার্ভিস হোক, আপনি এই ওয়েতে যদি কমিউনিকেশন করতে পারেন পৃথিবীর যে কোনো প্রোডাক্ট বিক্রি করা সম্ভব। এখন অনেকেই বলেন স্যার আমি তো বি2সি না, আমি বি2বি করি। ভাই বি2বি বলতে কিছু নাই, সব এইচ টু এইচ, হিউম্যান টু হিউম্যান। আপনি যে বি2বি অর্থাৎ আপনি পাইকারি বিক্রি করেন অথবা আপনি একটা কর্পোরেটে বিক্রি করেন, তাহলে কর্পোরেটে যেই লোকটার কাছে আপনি বিক্রি করেন ওই লোকটা তো একটা মানুষ এবং তারও তো একটা ব্রেইন আছে। তাহলে আপনি তার ব্রেইনে ঢুকবেন ইনস্টিংচুয়াল পার্ট দিয়ে, আপনি বুঝাবেন আপনার পণ্য না নিলে তার কি কি সমস্যা হইতেছে, তারপর ইমোশনাল কানেকশন তৈরি করবেন, তারপরে লজিক্যালি বুঝাবেন কেন আপনার পণ্যটা নেওয়ার তার জীবনের জন্য বা তার কোম্পানির জন্য বেস্ট ডিসিশন হচ্ছে। অল প্রসেস আর সেম, কিন্তু আমরা প্যাচ লাগাই ফেলি, আমি তো ডিজিটাল, আমি তো ফিজিক্যাল, আমি তো পণ্য, আমি তো সার্ভিস। না, সব প্রসেসটা সেম।
তাহলে দেখবেন আপনি বেস্ট রেজাল্ট ঘরে নিয়ে আসতে পারছেন।